দীপেন জানতো এমনটাই হবে। ভোর রাতে তাই হলো। সূর্যোদয়ের আগেই প্রবোদের দারিদ্র লাঞ্ছিত প্রাণবায়ু বেরিয়ে গিয়ে তার জ্বালা যন্ত্রণার অবসান ঘটালো মাত্র 48 বছর বয়সে। দীপেন সকাল 8টায় হাসপাতালে এসে জানতে পেরেছিল ডলি সারা রাত হাসপাতাল চত্বরে ছিল। সকালে ওয়ার্ড বয় নিচে নেমে ওকে খবর দিয়েছিল প্রবোধ মারা গেছে। হাসপাতালে মেয়েদের থাকতে দেয় না রাতে, কিন্তু দীপেন নিজেই দেখেছেন পরশু বিকেল থেকে ডলি হাসপাতাল ছেড়ে খুব বেশি হলে ঘন্টা 3 বাইরে ছিল। কালো রোগা শরীরটা গত 2 দিন ধরে হাসপাতালের বিছানার সঙ্গে মিশে গেছিল যেন। মৃগী রোগ, মদের নেশার আচ্ছন্নতা, অপরিসীম দুর্বলতা সব মিলিয়ে আধো অচেতন ছিল প্রবোধ। হাসপাতালে ভর্তি হওয়া স্তক। মাথার যন্ত্রণা, শরীরের আর কোথাও কোথাও অসাড়তা নিয়ে আসছিল। ডাক্তার বা ডলি কিংবা দীপেন কাউকে বোঝাতে পারছিল না সে। অর্ধচেতন প্রবোধকে দেখে এই প্রথমবার দীপেনের মনে হচ্ছিল ও আর বাঁচতে চাইছে না। তাহলে আচ্ছন্ন অবস্থায় কলমধর ভঙ্গিতে ওই 2 আঙুল উঁচিয়ে তুলে ধরে শূন্যে কি লিখতে চাইছিল? বাংলা কথা সাহিত্যের ম্যাক্সিম গোর্কি, প্রবাদ মুখোপাধ্যায়? লাল পতাকা, গোলাপ ফুল ছাড়াও মালায় মালায় ঢাকা প্রবোদের নশ্বর দেহ চলেছে নিমতলা ঘাটে পুড়ে ছাই হওয়ার জন্য, যার খোঁজ গত 6 মাস তার খুব নিকটতম বন্ধুরা ছাড়া আর বিশেষ কেউই রাখত না। তার সবানুগম করেছে অন্তত 500 নরনারীর মিছিল। কমিউনিস্ট পার্টির সদস্য ছিল লেখক। তার মৃত্যু সংবাদ পেয়ে ভিড় জমিয়েছে যারা, তাদের মধ্যে রাজনৈতিক কর্মীর সংখ্যা বেশি। ট্রাম কোম্পানির ড্রাইভার, ডকের মজদুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অবধি পা মেলাচ্ছে শববাহী ট্রাকের পিছনে পিছনে। এই সেদিন অবধি কলেজ স্ট্রিট থেকে বউবাজার পর্যন্ত পায়ে হেঁটে ঘুরত প্রবোধ মুখুজ্জে, পত্রিকা সম্পাদক ও বইয়ের প্রকাশকদের কাছে লেখার টাকা আদায় করতে। কখনো কখনো দীপের সঙ্গী হতো ওর। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে জাঁদরেল সম্পাদক বলেছেন, পরশু সন্ধ্যে নাগাদ আসুন, ক্যাশ দিয়ে দেব। বাইরে বেরিয়ে দীপেনকে প্রবোধ বলেছিল, এই 2 দিন চালাবো কি করে ভাই? কিছু টাকা তো রোজগার করতেই হবে, কোথায় যাই? কিছু টাকা রোজগার করতে হবে, কোথায় যাই? এই শব্দবন্ধ আমৃত্যু তাড়া করেছে প্রবোধকে। 20টা উপন্যাস, 235টা ছোট গল্পের স্রষ্টা প্রবোধ মুখুজ্জে কোনো দিন সাংসারিক মানুষ হিসেবে সফল হতে পারেনি। কখনো সে টানা স্থায়ী চাকরি বা কাজ করে জীবিকা নির্বাহ করেনি। 2টি মাসিক পত্রিকায় তার চাকরির মোট মেয়াদ 6 মাস, অন্যান্য জায়গায় আরো কম দিন। বন্ধু বান্ধবদের পত্রিকায় লিখে টাকা নিতে চায়নি, ফেরত দিয়ে দিয়েছে। রাজনীতিকে এড়িয়ে চলা কবি ও সম্পাদকের ডাকে গল্প পড়তে গিয়ে আসরে উসখুস করা
ভদ্রলোক লেখকদের দিকে অবাক হয়ে তাকাতে তাকাতে তারা বলেছেন, আপনি এসব লেখেন কখন মশাই? রাস্তায় বেরোলেই তো আপনাকে দেখি মিছিলে হাঁটছেন। কবি সম্পাদক বলেছেন, ও হিন্দু মুসলিম রায় থামাতে গিয়ে মারা পড়েছিল 46-এ। তারপর প্রবোধের দিকে তাকিয়ে বলেছিলেন, রাজনীতি করে সময় নষ্ট করছে প্রবোধ। বিপ্লব রাশিয়াতে হয়েছিল, এটা ভারতবর্ষ। যারা অন্যদের কথায় নিজের দেশকে দুটুকরো করার পরেও ভোট জেতেন, তারা সমাজ বদলাতে দেবেন? এত সহজ? প্রবোধ সামান্য হেসেছিলেন, কিন্তু আপসহীন কথা সাহিত্যিকের আলোচনাকে উস্কে দেওয়ার মতো তার ইচ্ছে ছিল না। বরং বলেছিলেন, একটা ক্ল্যাশ কিন্তু লাগবেই। ক্ল্যাশ? ভদ্রলোক বিস্মিত। কেন? যারা যথেষ্ট ভালোভাবে বাঁচার মতো পুঁজি জোগাড় করে ফেলেছেন, তাদের সঙ্গে যারা চেষ্টা করেও দুবেলা পেট ভরা খাবার জোগাড় করতে পারে না, অনাহারে বিনা চিকিৎসায় মরে যায়, তাদের ক্লেশ লাগবেই। থ্রেট করছেন নাকি প্রবোধবাবু? এক অধ্যাপক প্রাবন্ধিক উত্তেজিত হয়ে উঠেছিলেন। আরে না না, বাউন্ডুলে হলেও আমি শেষ পর্যন্ত গৃহস্থ মানুষ। আপনার মতো সফল মানুষকে আমি বড়জোর হিংসেটুকু করতে পারি। আপনি বাচ্চার রসদ কিনে জমিয়ে রাখতে পারেন, আমি সেই দিক দিয়ে একেবারে পাক্কা ফেলটুস। পুঁজি নেই। এগুলো আপনাদের রাজনীতির কথা প্রবোধবাবু। আরেকজন বিশিষ্ট কবি বলে উঠেছিলেন, আপনারা ব্যর্থতা অযোগ্যতা আড়াল করতে চান, তাই এইসব তত্ত্ব কথা বলে। কিন্তু আপনাদের এসব কথাতেও সংঘাত এড়ানো যাবে না, প্রবোধ বলেছিল, ঠোঁটে মৃদু হাসি। চশমার আড়ালে চোখ দুটো ঝকঝক করছিল কৌতুকে। ওই হাড় হাবাতেগুলো যদি ধরে ফেলে, সমাজের একটা অংশ তাদের ঠকিয়ে মুখের খাবার ছিনিয়ে নিচ্ছে, তারা ওই ছিনিয়ে নেওয়ার পান্ডাদের ছেড়ে দেবে না। ওদের ভুলি ভালি রাখাটাই আসল পলিটিক্স। দেখেননি 10 বছর আগের চালের মজুদদারদের কালোবাজারি ধরা পড়ার ভয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো হয়েছিল? তার গল্প পড়া হয়ে গেছিল। খাতাপত্র গুটিয়ে নিয়ে উঠে দাঁড়িয়েছিল প্রবোধ মুখুজ্জে। আর বেশিক্ষণ ছিল না সেখানে। ময়লা ধুতি আর গরদের রংচোটা পাঞ্জাবি গায়ে চলে এসেছিল সস্তার চটি ফটফট করে। নিমতলা শ্মশানের গেটের কাছে যে বয়স্ক ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখল দীপেন, তাকে এর আগে বার কয়েক দেখেছিল সে প্রবোধের সঙ্গে তার বাড়িতে গিয়ে। ইনি কলকাতার নামকরা উকিল তারিণী মুখুজ্জে, প্রবোধের বরদা। গল্প, কবিতা লেখা আর কারখানার গেটে বক্তৃতা দিয়ে বেড়ানোর জন্য রাগ করে প্রেসিডেন্সি কলেজের কেমিস্ট্রি অনার্সের ছাত্র প্রবোধের পড়ার খরচ বন্ধ করে দিয়েছিলেন এই তারিণীবাবু। আর কখনোই একটি পয়সাও দেননি। টিউশনি করে প্রুফ দেখে পড়া শেষ করেছিল প্রবোধ। পরে অসহ্য অভাবের জ্বালায় দাদার দরজায় দুবার গেছিল সে। লজ্জার মাথা খেয়ে গেছিল। অবশ্য দুবারই সঙ্গে দীপেন ছিল। ভাইকে দাদা বলেছিলেন, আমি আত্মীয় অনাত্মীয় কাউকেই টাকা ধার দেই না। আজ দীপেনকে দেখতে পেয়ে তিনি এগিয়ে এলেন। ভদ্রলোকের স্মরণশক্তি ভালো বলতে হবে। তুমি তো ছোট খোকার বন্ধু। দীপেন ঘাড় নাড়ল। ধীরে ধীরে শববাহী গাড়ি লোকজন সহ ঢুকছিল শ্মশানে।
তারিণী মুখুজ্জি একপাশে ডাকলেন দীপেনকে। ছোট খোকার তো দুটোই মেয়ে, তুমি বৌমাকে বোঝাও, মুখাগ্নি আমিই করব। দীপেন অবাক হয়ে কয়েক মুহূর্ত তারিণী মুখুজ্জির দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ডলি আসছে, মনে হয় না ও রাজি হবে, আপনি বলে দেখুন। নমস্কার, আমি রুদ্রাণী মিশ্র। আজকে আপনাদের গল্প চয়ন ভট্টাচার্যের লেখা জনৈক পুঁজিহীনের মৃত্যু।